তো কেমন আছো সবাই? আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসকে চিত্রের মাধ্যমে দেখব। আমরা কিন্তু গত ক্লাসে এই শ্রেণীবিন্যাসের যতগুলো অংশ আছে সবগুলো অংশকে দেখেছি। আজকে জাস্ট সেই জিনিসটাকে চিত্রের মাধ্যমে দেখব এবং তোমাদের মধ্যে একটা কাজ রয়েছে যে এই সংখ্যাগুলোর অবস্থান এই শ্রেণীবিন্যাসের যে বাস্তব সংখ্যার যে শ্রেণীবিন্যাসের চিত্র রয়েছে এই চিত্রে এই সংখ্যাগুলোর অবস্থানকে দেখাইতে হবে। ক্লিয়ার? এই সংখ্যাগুলোর অবস্থান এর কোথায়, এই যে এই শ্রেণীবিন্যাসের কোথায় সেটাকে দেখাইতে হবে। আমরা বুঝবো, তোমরা সবাই পারবা, ক্লাসটি করবা, ক্লাস করলে তোমরা সবাই এটা মানে বুঝতে পারবা আর অবভিয়াসলি করতে তো পারবাই। দেখো, আগে আমরা এই যে শ্রেণীবিন্যাসের চিত্র রয়েছে এটাকে একটু বুঝি। আমরা গত ক্লাসেও বুঝেছি, আজকে বুঝবো। দেখো, বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়, মূলদ এবং অমূলদ। এখন দেখো, তাহলে এখন বাস্তব সংখ্যা দুই ভাগ, মূলদ এবং অমূলদ। তাহলে আমরা মূলদ এবং অমূলদ কি এটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা নিয়ে নিই। ধরে নাও তুমি যত সংখ্যা ছিল সবই মূলদ, অল্প কিছু আছে যারা হচ্ছে অমূলদ। এখন তো তুমি অমূলদ কারা সেই জিনিসটা সম্পর্কে একটু ধারণা নাও বা অমূলদকে চিনে রাখো। অমূলদকে চিনে রাখলে হবে কি, বাকি যা আছে সবই মূলদ। ক্লিয়ার? দেখো, আমি এখন অমূলদ সংখ্যা চিনাচ্ছি। দেখ, যদি এরকম কোনো একটা সংখ্যা থেকে 2.32925357 এরকম করে আজীবন চলতেছে, এর কোনো শেষ নেই, এটা আসলে অমূলদ। ঠিক আছে? যদি এরকম হয় 2.329752 এখানে যে শেষ, ঠিক আছে, তো এটা মূলদ। ঠিক আছে? অমূলদ মানে কি, দশমিকের পরে যার কোনো শেষ নেই। আর একটা জিনিস লক্ষ্য রাখবা, কোনোভাবে রিপিটেশন থাকা যাবে না। যদি এমন হয় 2.303030 এরকম করে অসীম, ঠিক আছে, এটা কিন্তু অমূলদ নয়, এটা কিন্তু মূলদ। অমূলদ হওয়ার একটাই শর্ত কি, দশমিকের পরে কোন রকম রিপিটেশন ছাড়া। আর দেখছো, এরকম কোন রকম রিপিটেশন ছাড়া মানে কোনো ডিজিটাল রিপিটেশন হওয়া যাবে না। যেরকম এখানে দেখো 30 রিপিট ঘটছে, 3030, দেখছো, এরকম কোনো রিপিটেশন থাকা যাবে না। রিপিটেশন ছাড়া অসীম অসীম পর্যন্ত চলতে থাকবে। কি হবে, দশমিকের পরে 72957 এরকম মানে র্যান্ডম, মানে হচ্ছে কিভাবে হচ্ছে এটা তুমি জানো না, এটা কোনো নিয়ম নেই, মানে এরকম র্যান্ডমলি অসীম পর্যন্ত চলতেছে। এই ধরনের সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা। এখন দেখো, অমূলদ সংখ্যা কিভাবে হইতে পারে। অমূলদ সংখ্যা গত ক্লাসে আমি দেখিয়েছি, বর্গমূল এরকম এরকম এই যে দশমিকের পরে র্যান্ডমলি ইনফিনিটি সংখ্যক সংখ্যা যেখানে কোনো রিপিটেশন নেই, এই ধরনের সংখ্যা হইতে পারে। একটা হচ্ছে পূর্ণবর্গ নয়, যেরকম √7। 7 কি পূর্ণবর্গ সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা কোনটা পূর্ণবর্গ সংখ্যা, কোনটা পূর্ণবর্গ সংখ্যা না, এটা আমি গত ক্লাসে দেখেছি। দেখো, √7 এটা একটা 7 একটা পূর্ণবর্গ সংখ্যা না, তাই √7 হচ্ছে একটা অমূলদ সংখ্যা। √11, ঠিক আছে, √11 একটা অমূলদ সংখ্যা। আর আরেক ভাবে হইতে পারে, সেটা হচ্ছে যদি এদের ভগ্নাংশ থাকে। বা এদের প্রথমত তোমরা দেখবা এই যে এই পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল বা তাদের ভগ্নাংশ, এই দুটো হচ্ছে অমূলদ সংখ্যা। আর দেখো, এইটাকে যদি এই √7 যদি করো, তাহলে এমন একটা সংখ্যা আসবে যেখানে এই শূন্যের পরে, শূন্য বা এই দশমিকের পরে এই √7 কে বর্গমূল করলে কোন একটা সংখ্যা একটা দশমিক হবে এবং দশমিকের পরে অসীম সংখ্যক মানে র্যান্ডম নাম্বার আসবে যেখানে কোনো রিপিটেশন নাই। ঠিক আছে? তো আমরা অমূলদ সংখ্যা চিনে ফেলছি। এই অমূলদ এই ধরনের সংখ্যা বাদে বাকি যত সংখ্যা আছে সবই হচ্ছে মূলদ। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে অমূলদ সংখ্যা হতে পারে অসীম অনাবৃত। এখন অসীম অনাবৃত দশমিক সংখ্যা দেখো, 2.30757923 এই ধরনের যদি কোনো সংখ্যা থাকে যে দশমিকের পরে কোনো রিপিটেশন নাই এবং অসীম সংখ্যক সংখ্যা আছে, এই ধরনের সংখ্যাকেই বলে অসীম অনাবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে? আর দেখো, দশমিক সংখ্যা, আচ্ছা এটা আমি পরে যাই, এটা আচ্ছা এটাও দেখাই দিই। দেখো, আর যদি এরকম হয় দশমিকের পরে 2.303303 এরকম করে অসীম পর্যন্ত চলতেছে, এটা যদি হয় তাহলে এটাকে 303, দেখো এই 303 এই ডিজিট, এই 303 বারবার হচ্ছে না, যদি এরকম তিনটা ডিজিট বারবার রিপিট হয় তাহলে প্রথমটার উপর একটা ডট দিবা, একবারে লাস্টের উপর একটা ডট দিবা, মানে যেই অংশটুকু রিপিট হচ্ছে এই অংশটুকু রিপিট হচ্ছে না। অথবা তুমি এরকম করতে পারো, এর উপরে জাস্ট এরকম টান দিয়ে দিবা, এটা করলে হবে। ঠিক আছে? তুমি এরকম টান দিতে পারো অথবা প্রথমটা এবং শেষটার উপর ডট দিতে পারো। এটা হচ্ছে অসীম আবৃত দশমিক সংখ্যা। দেখো এই যে এটা,
তাহলে দেখো যদি এরকম রিপিটেশন থাকে দশমিক সংখ্যা যদি রিপিটেশন থাকে তাহলে সেটা কি হবে অসীম আবৃত দশমিক সংখ্যা। কিন্তু সে এটা জাস্ট নাম মনে রাখো, এই ভাগের দিকে পরে যাও। তাহলে অসীম অনাবৃত দশমিক সংখ্যা দেখলে অসীম অনাবৃত দশমিক সংখ্যা হচ্ছে যেখানে কোনো রিপিটেশন নাই, বাট যদি রিপিটেশন থাকে তাহলে সেটা হচ্ছে অসীম আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, এখানে আবৃত দশমিক এখানে সংখ্যা আছে ধরো, এখানে অসীম আবৃত দশমিক সংখ্যা দেখো। তাহলে আমরা মূলদ অমূলদ চিনলাম। ঠিক আছে, অমূলদ বাদে বাকি যত সংখ্যা আছে সব মূলদ। এখন দেখো মূলদ সংখ্যা দুই প্রকার, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে অখণ্ড সংখ্যা, আমি গত ক্লাসে বুঝাইছি। ঠিক আছে, -3, এই -3 আগে যত সংখ্যা আছে সব আছে, -2, -1, 0, 1, 2, 3, এরপরে 3, 4, 5, 7, 8, 9, 10 এরকম হবে, কিন্তু কোনোভাবে 3.5 হওয়া যাবে না। 3.5 হলে কিন্তু সেটা ভগ্নাংশ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? এরকম পূর্ণ অখণ্ড যে সংখ্যার কোনো ভাঙা নেই, এটা আমি গত ক্লাসে দেখাইছি। তো দেখো মূলদ সংখ্যা দুই প্রকার, পূর্ণ এবং ভগ্নাংশ। এখন দেখো তাহলে পূর্ণ সংখ্যা এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, যেখানে কোনো ভাঙা নেই। তাহলে পূর্ণ সংখ্যা কয় প্রকার দেখো, শূন্য থেকে বড় ধনাত্মক, শূন্য থেকে ছোট ঋণাত্মক, ধনাত্মক ঋণাত্মক, আর মাঝখানে থেকে শূন্য সেই শূন্য। এরপরে দেখো ধনাত্মক সংখ্যা আবার দুই প্রকার, ধনাত্মক সংখ্যাকে মৌলিক এবং যৌগিক, আর এর মাঝখানে এক আছে। দেখো আমি একবারে গত ক্লাসের প্রথমে কিন্তু মৌলিক এবং যৌগিক সংখ্যার মধ্যে কি পার্থক্য সেটা দেখাইছি। ঠিক আছে, এটা আমি এখন আর বলতেছি না। তাহলে ধনাত্মক সংখ্যাকে মৌলিক, যৌগিক এবং একে ভাগ করা হয়েছে। আর দেখো ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কি, যদি ধরো 5/7 আছে, এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এরপর এটাকে যদি তুমি ক্যালকুলেটরে করো, না এটা আমি আসলে পারবো, দেখো এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এখন এটাকে যদি তুমি ক্যালকুলেটরে ঠেকা দাও, এটা কিন্তু এটা। ঠিক আছে, দেখো এইটা আর এটা কিন্তু একই কথা। তুমি যদি এইভাবে রাখো, এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। যদি তুমি এটাকে দশমিকে নিয়ে আসো, তাহলে এটা দশমিক ভগ্নাংশ। ভগ্নাংশ দুই প্রকার, সাধারণ, দশমিক। দেখো 1/10 একটা ভগ্নাংশ, আর 0.1 এটা একটা ভগ্নাংশ। কিন্তু এই 1/10 সাধারণ ভগ্নাংশ, আর এই 0.1 হচ্ছে দশমিক ভগ্নাংশ। এরপরে দেখো সাধারণ ভগ্নাংশ দুই প্রকার, প্রকৃত এবং অপ্রকৃত। এই অপ্রকৃতরে আবার মিশ্র বলা হয়, এটা আসলে গত ক্লাসে দেখাইছি, এরপরে আমি দেখাই। দেখো প্রকৃত আর অপ্রকৃত কিভাবে হয়, 7/10, 10/7। দেখো এখানে এটা হচ্ছে, দেখো উপরেরটা থেকে নিচেরটা বড়, এটা হচ্ছে প্রকৃত। উপরেরটা বড় নিচেরটা ছোট, উপরেরটা বড় নিচেরটা ছোট, তাহলে এটা হচ্ছে অপ্রকৃত। ঠিক আছে, সাধারণ ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশ সসীম, যদি এরকম হয় 0.327 শেষ। আবার যদি এরকম হয় 0.327 এরকম করে আজীবন চলতেছে, তাহলে এইটা হবে হচ্ছে, তাহলে দেখো 0.327, ওই যে একটু আগে দেখলাম না এর উপরে টান, অথবা 0.327 এখানে একটা ডট এখানে একটা ডট। ঠিক আছে, এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। আর এইটা হচ্ছে এই যে অসীম পর্যন্ত চলছে, এটা হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। দেখো যদি আবৃত হয় সেটা হবে কি, সেটা হবে মূলদ, যদি অনাবৃত হয় সেটা হবে অমূলদ। তো আমরা দেখো পুরোটা সম্পর্কে একটা ধারণা নিয়ে নিলাম। এখন আমরা দেখবো এই সংখ্যাগুলোর, এই যে বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস রয়েছে, শ্রেণীবিন্যাসের যে ছক রয়েছে, এর কোথায় এর অবস্থান। দেখো 3/4 এটা কি, এটা হচ্ছে ভগ্নাংশ। দেখো 3/4 ভগ্নাংশ কোথায়, এটা কোন ধরনের ভগ্নাংশ, সেক্ষেত্রে এটা কোন ধরনের ভগ্নাংশ, উপরেটা ছোট নিচেরটা বড়, তো এটা প্রকৃত ভগ্নাংশ। দেখো এটা অবস্থান এই 3/4 এখানে, তো এখানে মানে এ হচ্ছে সাধারণ ভগ্নাংশ, মানে মূলদ সংখ্যা। ঠিক আছে, তো বুঝতে পারছো অবস্থান হচ্ছে এ হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশ মানে সে সাধারণ ভগ্নাংশ, মানে সে সাধারণ, প্রকৃত মানে সে সাধারণ মানে সে শুধু ভগ্নাংশ মানে সে মূলদ। ঠিক আছে, ক্লিয়ার, তার অবস্থান এখানে। এটাকে কেউ যদি মূলদ বলে সেটাও হবে। ঠিক আছে, কেউ যদি ভগ্নাংশ বলে সেটা হবে, কেউ যদি সাধারণ ভগ্নাংশ বলে সেটা হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো 5। এই 5 কিন্তু একটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, 5 একটা মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা মানে কি, সে ধনাত্মক পূর্ণ সংখ্যা। যেহেতু ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে 5 পূর্ণ সংখ্যা মানে 5 মূলদ সংখ্যা, অর্থাৎ 5 এর অবস্থান এখানে মৌলিক সংখ্যা। এরপর -7 হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো -7 এর অবস্থান হচ্ছে এখানে। ঠিক আছে, দেখো পূর্ণ সংখ্যা তোমাদের দেখাইছিলাম না, -3, -2, -1, 0, 1, 2, 3। তাহলে -3 এর আগে তো -4 আছে, তার আগে -5 আছে, তার আগে -7 আছে,
তাহলে -7 হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে মূলদ সংখ্যা, ঠিক আছে? এই -7 মূলদ সংখ্যা, এটা হচ্ছে ঋণাত্মক। তো দেখো ঠিক একইভাবে এই 0 আর 1, দেখো 0 এর অবস্থান তো এখানে পূর্ণ সংখ্যা, 1 এর অবস্থান এই দেখো এই যে এখানে, মানে সে ধনাত্মক, এই যে এখানে, এই যে 1 এর অবস্থান এখানে, ঠিক আছে? সে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এরপর দেখো 9/7, 9/7 এর অবস্থান হচ্ছে, এটা হচ্ছে অপ্রকৃত সাধারণ ভগ্নাংশ। এই 9/7 এর অবস্থান হচ্ছে এখানে, কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, এটা কিন্তু ভগ্নাংশ, 9/7 কিন্তু ভগ্নাংশ, ঠিক আছে? 9/7 এটা হচ্ছে ভগ্নাংশ। এটা কোন ধরনের ভগ্নাংশ? উপরেরটা বড়, নিচেরটা ছোট, তো এটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ মানে দেখো ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা যায়, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা যায়, প্রকৃত, অপ্রকৃত। এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। মানে অপ্রকৃত ভগ্নাংশ মানে এই সাধারণ ভগ্নাংশ মানে নরমাল, এই শুধুমাত্র ভগ্নাংশ, ঠিক আছে? মানে মূলদ সংখ্যা, ক্লিয়ার? এরপর হচ্ছে √13। √13 তোমাদের বলেছি এই 13 কি পূর্ণবর্গের সংখ্যা? এর উত্তর হচ্ছে না, 13 পূর্ণবর্গের সংখ্যা নয়। মানে 13 √13 হচ্ছে এটা অমূলদ সংখ্যা, ঠিক আছে? এটা অমূলদ সংখ্যা। এরপর দেখো, এরপর আছে হচ্ছে 12। এ হচ্ছে এই যৌগিক সংখ্যা, ঠিক আছে? 12 কি সংখ্যা? 12 হচ্ছে যৌগিক সংখ্যা। মানে যৌগিক সংখ্যা মানে সে ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে সে মূলদ সংখ্যা। 2 × 4/5, শিক্ষার্থীরা 2 × 4/5 এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ বলা হয়। কিভাবে দেখো, 2 × 4/5 মানে দেখো এটা সমান 2 × 5 + 4 ভাগ 5। দেখো এটা কিভাবে এটা কনভার্ট করতে হয়, 2 × 5 + 4, যদি এরকম থাকে 3 × 7/9, এটাকে করবা 3 × 9 + 7 ভাগ 9। বুঝছো কিভাবে এটা করতে হয়? এটাকে কিভাবে কনভার্ট করতে হয়? এটা তোমরা ছোট ক্লাসে করছো। তো দেখো এটা সমান, তাহলে 5 × 2 = 10 আছে, 14 ভাগ 5। তাহলে 14 ভাগ 5 কি? এটা অপ্রকৃত ভগ্নাংশ। দেখো এই অপ্রকৃত ভগ্নাংশকেই মিশ্র, এটার আরেকটা নাম আছে, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এটা হচ্ছে সেই মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে? এই অপ্রকৃত, এখানে তোমাদের বইতে দেখবা মিশ্র একটা নাম আছে, এই 2 × 4/5 আছে সেই মিশ্র। তাহলে মিশ্র মানে সাধারণ ভগ্নাংশ, মানে ভগ্নাংশ মানে মূলদ সংখ্যা, ঠিক আছে? এরপর দেখো 1.1234 এটা হচ্ছে দশমিক, এই সসীম দশমিক ভগ্নাংশ। দেখো 1.1234 এটা তো শেষ, এটা তো শেষ আছে, এখানেই তো শেষ, মানে সসীম। এটা এখানে দশমিক আছে, মানে দশমিক ভগ্নাংশ, মানে এর অবস্থান এখানে মানে এই দশমিক ভগ্নাংশ মানে ভগ্নাংশ মানে মূলদ সংখ্যা, ঠিক আছে? 0.323 দেখো এখানে কিন্তু, দেখো তোমাদের আমি দেখাইছি 0.323, মানে এখানে 2 আর 3 এই দুটো ডিজিটের রিপিটেশন আছে, মানে এটা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। দেখো এখানে দশমিক আছে না, মানে অবভিয়াসলি দশমিক ভগ্নাংশ। যেহেতু এখানে 2 3 এর উপর ডট ডট আছে, মানে এ অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, ক্লিয়ার? এটা হচ্ছে এখানে, এটা হচ্ছে অসীম, এটার অবস্থান এখানে, মানে এখানে, মানে এখানে, মানে এখানে, ক্লিয়ার? মানে এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। তো আমি আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ।